যে আমরা নাকি চায়নাকে দিয়ে ওখানে এয়ারবেস বানাচ্ছি এবং এখানে শিলিগুড়ি করিডোরে খুব কাছে, সুতরাং এটা ইন্ডিয়ার জন্য এটা হলো আপনার খুবই ঝুঁকিপূর্ণ, মানে বাংলাদেশ তাদের এগেনস্টে কাজ করতেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সালাউদ্দিন আহমেদের কথাও যদি আপনি শোনেন, এখন এরকম অনেক কোট করা যাবে। যে এখন দেখেন ভারতের আপনার যে ফরেন মিনিস্ট্রির যেটা হলো একজন স্পোক্স পারসন, উনি বলছে কি জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। হঠাৎ করে কেন এত পাগল হয়ে গেল ইলেকশনের জন্য? আমরা কি সংস্কার চাই না? খালি ইলেকশনের জন্য আন্দোলন করছি। এত অল্প সময়ে কতগুলি আন্দোলন হলো এই সরকারের বিরুদ্ধে, কতগুলো অবস্থান ধর্মঘট হলো, সচিবালয় ঘেরাও, এটা আন্দোলন করে, এই আন্দোলন করে, এগুলি কেন বিএনপি কেন তাদেরকে যায় না, তাদেরকে বুঝাচ্ছে না, তাদেরকে মোটিভেশনাল লেকচার দিচ্ছে না? ছাত্ররা তো ঠিকই যাচ্ছে, সাধারণ মানুষ তো যাচ্ছে। এখন আপনি যদি ঢাকার মতো পরিবেশ তৈরি করেন, আমি যদি ঢাকার মতো পরিবেশ তৈরি করি, আমাকে তো ডাকবেই। কারণ বর্তমানে আমাদের যে বিএনপি যে দলটি আছে, এই দলের নেতাদের চাপ উত্তরোত্তর বাড়তেছে প্রধান উপদেষ্টার সরকারের উপরে বা ডক্টর ইউনূস সরকারের উপরে, এবং তারা মুখে বলে তারা ডক্টর ইউনূসকে সমর্থন দেয়, সাপোর্ট করে এবং থাকবে, এটা আজকেও বলেছে আমি যতটুকু জানি। কিন্তু কতগুলি পরিবেশ পরিস্থিতি যেগুলি তৈরি হচ্ছে, প্রতিদিন যারা কথা বলে যে বাগাড়ম্বর, বিশেষ করে মির্জা আব্বাস একজন, তারপরে মির্জা ফখরুল, সালাউদ্দিন সাহেব, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা তো রিলেন্টলেসলি এমন বিষোদ্গার করে যেগুলি খুবই অস্বস্তিকর সাধারণ মানুষের কাছে। এটা বিএনপির প্রতি বিরূপ একটা ধারণা তৈরি করতেছে। এখন বিএনপির হাইকমান্ড আমি আপনাকে বলি হোয়াট ইজ রোড ম্যাপ। রোড ম্যাপটা আমি একটু বলি, রাজনীতিবিদরা অনেক ব্যাখ্যা ট্যাখ্যা করে, তা আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে। কারণ আমরা বাংলাদেশ আর্মিতে ম্যাপ রিডিং পড়ি এবং এই রোড ম্যাপ আমরা এটা ফলো করি, আমরা নিজেরা করি, এটা ওনারা তো এগুলো করে না অনগ্রাউন্ডে, আমরা অনগ্রাউন্ডে করি। সেটা হলো আপনি একটা লক্ষ্যে যাবেন, একটা লক্ষ্যে পৌঁছবেন বা একটা টার্গেটে যাবেন, একটা স্থানে যাবেন, আপনাকে একটা ম্যাপ ধরিয়ে দেওয়া হয়, আপনাকে একটা কম্পাস ধরিয়ে দেওয়া হয়, তখন আপনি ওইটা দেখে ওখানে যাবেন। এখন ডক্টর ইউনূস সাহেব বলেছে যে আপনার ইলেকশনটা হবে আগামী ডিসেম্বরে যদি একান্ত না হয় তাহলে এটা জুনের মধ্যে অবশ্যই হবে, এটা এরপরে আর যাবে না, ঠিক আছে? এখন আপনি যদি বলেন হ্যাঁ পিন পয়েন্ট টার্গেট, আপনি যদি বলেন আমি বুলে হিট করব, এখন একটা পরিস্থিতি আপনাকে বুঝতে হবে, ওনার কিছু নিজস্ব প্ল্যান পরিকল্পনা আছে, ওনার কাছে কিছু যেটা আন্তর্জাতিক কিছু রিকোয়ারমেন্ট আছে, প্রেশার আছে ওনার উপরে, প্রতিবেশীর প্রেশার আছে। এখন উনি কি করে নিশ্চিত করে বলে? আপনি কি বলতে পারবেন যে আমি অত তারিখে একেবারে ইলেকশন দিয়ে দিব? এটা বললে যদি ওই সময় না হয়, যদি না পারে কোনো কারণে, পরিস্থিতি যদি ওরকম হয়, আপনি জানেন বাংলাদেশের প্রচুর 1 লক্ষ বা কেউ বলে 1,46,000 বা কেউ বলে 50,000 ইন্ডিয়াতে আছে, যারা হলো আমাদের আওয়ামী লীগের সেই স্বৈরাচারের হায়না বাহিনী। এদের মধ্যে আপনি জানেন হেলমেট বাহিনী, তারপরে যে ওই হাতুড়ি লীগ, বিভিন্ন ধরনের আছে, পুলিশ বাহিনী। এখন এই সমস্ত যে দুষ্ট দুর্বৃত্তগুলি, এগুলো তো ভয়ঙ্কর। এখন এগুলি আপনার বর্ডারে পুশিন হচ্ছে একদিকে, এভরিডে ইট ইজ ডেভেলপিং, সামথিং ইজ ডেভেলপিং। আপনি দেখেন, তারপরে দেখেন লালমনিরহাটে একটা পুরনো একটা আমাদের এয়ারপোর্ট, বিমানবন্দর, ওখানে আমি লালমনিরহাটে ছিলাম, ওই বিমানবন্দরটা আমি চিনি, ওটা ব্যবহার হয় না, ট্রেনিং ফ্লাইট যায় মাঝে মাঝে, আর ওখানে অ্যাকচুয়ালি এগ্রিকালচারের কাজ হয়, মানে এবং জমিও লিজ দেওয়া হয়। তো এখন এইটাকে আমাদের যখন ভারত বিভিন্ন যে আমাদের যে এক্সপোর্টের জন্য ভারতের যে দিল্লি বিমানবন্দর অন্যান্য যে ব্যবহার করার যে সুবিধাটা বন্ধ করে দিল, তখন কিন্তু সরকার চিন্তা করলো তাহলে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ। তা আমাদের এই জন্য সিলেট থেকে আপনি জানেন অলরেডি আমাদের এক্সপোর্ট হয়েছে। এখন আরো যেগুলি আমাদের কুমিল্লায় যেমন একটা আমাদের এয়ারপোর্ট আছে এবং লালমনিরহাটে আছে, ঈশ্বরদীতে আছে। এখন লালমনিরহাটটা আর্মি এটা মেনটেন, আর্মি না অ্যাকচুয়ালি এয়ারফোর্স মেনটেন করে, এবং ওখানে আর্মির একটা পোল্ট্রি ফার্ম, বিশাল ডেইরি ফার্ম আছে। এখন ওটাকে সংস্কার করে আমাদের এখন ইন্ডিয়া থেকে এটা কি বলতেছে যে আমরা নাকি চায়নাকে দিয়ে ওখানে এয়ারবেস বানাচ্ছি এবং এখানে শিলিগুড়ি করিডোরে খুব কাছে, সুতরাং
এটা ইন্ডিয়ার জন্য এটা হলো আপনার খুবই ঝুঁকিপূর্ণ, মানে বাংলাদেশ তাদের এগেনস্টে কাজ করতেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কল্পকাহিনী কেচ্ছা যা তাদের ইচ্ছা হয় বানাচ্ছে। এবং আমাদের দেশের বিএনপির মতো একটা দল এটা নিয়ে কিন্তু কোনো কথা বলে না। তারা ইলেকশন করতে করতে, নির্বাচন করতে করতে ফেনা তুলে ফেলতেছে, কিন্তু সংস্কার নিয়ে কথা বলে না। তারা হাসিনাকে ফেরত আনার ব্যাপারে কথা বলে না। এগুলো নিয়ে কিন্তু ইন্ডিয়াকে তারা চাপ দেওয়ার ব্যাপারে বা সরকারের সহযোগিতার ব্যাপারে কিছুই করে না। এখন এই যে আমাদের একটা দোদুল্যমানতা, বিএনপি একটা এমন দল, জেনারেল জিয়ার দল, প্রেসিডেন্ট জিয়ার দল, বাংলাদেশের ইতিহাসে একটা মাত্র প্রেসিডেন্ট আমরা পেয়েছিলাম যে ভারতের চোখের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে, কোনো ছাড় দেয়নি। উনি সার্ক তৈরি করেছে, সেই সার্কটাকে ডেট করে দিয়েছে। এখন আমরা কি বিএনপি কে সেই অবস্থানে দেখতে পাচ্ছি? আপনি দেখেন মির্জা আব্বাস কি বলে যে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি, সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে। ইজ ইট দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ সিনিয়র লিডার? আপনি বলেন। সালাউদ্দিন আহমেদের কথাও যদি আপনি শোনেন, এখন এরকম অনেক কোট করা যাবে। যে এখন দেখেন ভারতের আপনার যে ফরেন মিনিস্ট্রির যেটা হলো একজন স্পোক্স পারসন, উনি বলছে কি জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বাংলাদেশ। হ্যাঁ, জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, এটা অংশগ্রহণমূলক। এই ভারত এক সময় যখন এখানে বারবার ইলেকশন হলো একাধিকবার, যেখানে বিএনপি পার্টিসিপেট করতে পারেনি, বা আপনি জানেন ইন্ডিয়া থেকে সুজাতা সিং এসে এরশাদ সাহেবকে জোর করে করালো, তখন কিন্তু ভারতের এই ভাষাটা ছিল না। এখন আমাদের তো ইতিহাস থেকে কিছু শিক্ষা নিতে হবে। ধরেন আমাদের যে একজন মহান নেতা ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি ছিল ক্ষমতা নির্লোভী একজন মানুষ। আমরা সাধারণ মানুষের ভালোবাসায় উনি সিক্ত ছিল, আমরা তাকে দেখেছি। সে কখনো বর্ণাঢ্য জীবন যাপনও করে নাই, কখনো আরাম আয়েশ লাক্সারির মধ্যে যায়নি, যেটা শেখ মুজিব গিয়েছে, অন্যরা গিয়েছে। কিন্তু উনি কিন্তু সবসময় একই রকমই ছিল এই মানুষটা, সাধারণ মানুষের সাথে। সেই মানুষটা বলেছে যে প্রজন্ম ভারতকে চিনতে পারবে যে ভারত তাদের শত্রু, সেইটা হলো আসল প্রজন্ম। এখন এই প্রজন্ম তো আপনার বিশাল একটা অবদান রেখেছে, এখানে বিএনপির অবদান আছে, সবারই অবদান আছে। একটা আন্দোলনের সংগ্রামের ফিনিশিং হয়েছে এই ছাত্রদের নেতৃত্বে লাস্টে। এবং এখানেও দেখেন, আপনি দেখবেন সবসময় এটাকে এখন তারা বলে কৌশল। আমাদের মির্জা ফখরুল সাহেব অনেকবারই বলেছে আমরা ছাত্রদের এই আন্দোলনের সাথে নাই, তারপরে আবার এক সময় বলেছে হ্যাঁ আমাদের সমর্থন আছে বা ছিল, আবার পরে অন্যরকম বলতেছে। আবার ছাত্রদলের এক নেতা রাকিব নাকি যেন সভাপতি বোধ হয় ছাত্র দলের, সে বলেছে এটা নাকি তাদেরই পুরো অবদান। অ্যাকচুয়ালি অবদান সবার, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দুঃখ লাগে আমাদের বিএনপি কেন এই অবস্থান থেকে সরে আসছে। জিয়াউর রহমানের যে সেই স্ট্রং স্ট্যান্ড যেটা আমরা চাই, যেটা খালেদা জিয়ার মধ্যে আমরা দেখেছি, কেন এইটা এখন নাই? আরেকটা হলো হঠাৎ করে কেন এত পাগল হয়ে গেল ইলেকশনের জন্য? আমরা কি সংস্কার চাই না? খালি ইলেকশনের জন্য আন্দোলন করছি। এত অল্প সময়ে কতগুলি আন্দোলন হলো এই সরকারের বিরুদ্ধে, কতগুলো অবস্থান ধর্মঘট হলো, সচিবালয় ঘেরাও, এটা আন্দোলন করে, এই আন্দোলন করে। এগুলি কেন বিএনপি কেন তাদেরকে যায় না, তাদেরকে বুঝাচ্ছে না, তাদেরকে মোটিভেশনাল লেকচার দিচ্ছে না? ছাত্ররা তো ঠিকই যাচ্ছে, সাধারণ মানুষ তো যাচ্ছে। এইটাই আমার কথা। সুতরাং আমি মনে করি বিএনপির উচিত ধৈর্য ধরা এবং জুন পর্যন্ত অপেক্ষা করা। দ্যাট উইল বি দি ওয়াইজ ম্যান মানে পলিটিক্স। ধন্যবাদ আপা।